আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের সাধারণ গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে। এই ক্লাসটি হবে একদম বেসিক ক্লাস। আশা করি এই ক্লাসটি করলে বাস্তব সংখ্যার উপর তোমাদের আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এখানে আমরা একটা বাস্তব সংখ্যার চার্ট দেখতে পাচ্ছি। মূলত এই চার্টটি নিয়েই আজকে আমরা আলোচনা করব। শুরুতে আমাদের জানতে হবে অঙ্ক কি। দেখো, কোন সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মৌলিক চিহ্ন বা প্রতীক সমূহকে অঙ্ক বলা হয়। কোন একটা সংখ্যা পদ্ধতির মধ্যে যে মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় সেটাই হচ্ছে মূলত অঙ্ক। যেমন আমাদের সংখ্যা পদ্ধতিটা হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। এই দশমিক সংখ্যা পদ্ধতিতে 10টি প্রতীক ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত। এই 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি প্রতীককে বলা হয় অঙ্ক। এই মোট 10টি প্রতীককে কি বলা হয়? অঙ্ক বলা হয়। এরপর আমাদের জানতে হবে সংখ্যা কি। দেখো, এক বা একাধিক অঙ্ককে একত্রে সংখ্যা বলে। এক বা একাধিক অঙ্ককে কি বলে? সংখ্যা বলে। যেমন আমি লিখলাম 1, এই একটাকে আমরা অঙ্কও বলতে পারবো, আবার চাইলে সংখ্যাও বলতে পারবো। তাহলে একটা আমরা অঙ্কও বলতে পারি, আবার চাইলে সংখ্যাও বলতে পারি। আবার ধরো আমি লিখলাম 11, এই 11 সংখ্যাটি দুইটা অঙ্কের সমন্বয়ে গঠিত, সুতরাং এটাকে শুধুমাত্র সংখ্যা বলা যাবে, এটাকে অঙ্ক বলা যাবে না। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সকল অঙ্ককে সংখ্যা বলা যায়, কিন্তু সকল সংখ্যাকে কি বলা যায় না? অঙ্ক বলা যায় না। এরপর আমাদের জানতে হবে সংখ্যা হচ্ছে মূলত দুই প্রকার। এক হচ্ছে বাস্তব সংখ্যা, দুই হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা কাকে বলে? বাস্তব সংখ্যা বলতে কি বোঝো? বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব আছে তাদেরকে বাস্তব সংখ্যা বলে। অথবা আমরা বলতে পারি সংখ্যা রেখার উপর যেসব সংখ্যা পাওয়া যায় সেগুলি হচ্ছে বাস্তব সংখ্যা। এরপর হচ্ছে অবাস্তব সংখ্যা। বাস্তবে যে সকল সংখ্যার অস্তিত্ব নেই সেগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। যেমন আমি যদি লিখি এখানে কত, √-2, √-5, এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। কারণ এগুলো আমরা যদি ক্যালকুলেটর করে দেখি তাহলে এগুলোর কোনো আনসার আসবে না, সেজন্য এগুলো হচ্ছে অবাস্তব সংখ্যা। ধরো কোনো কিছু ভাগ 0, আমি যদি কোনো কিছু মনে করো 5, আমি 5কে 0 দিয়ে ভাগ করতেছি, তাহলে এটাও হবে অবাস্তব সংখ্যা, কারণ এটা আসবে ইনফিনিটি, অসংজ্ঞায়িত। এটা সংজ্ঞায়িত হচ্ছে না, সেজন্য -√2, -√5 আর কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা, এগুলো হচ্ছে কি সংখ্যা? অবাস্তব সংখ্যা। এরপর রয়েছে আরেক প্রকার সংখ্যা, সেটি হচ্ছে জটিল সংখ্যা। জানতে হবে জটিল সংখ্যা কি, বা জটিল সংখ্যা বলতে আমরা কি বুঝি। মূলত এই জটিল সংখ্যা বিষয়ে আমরা উপরের ক্লাসে জানতে পারবো, তারপরেও আমরা একটু ধারণা নিয়ে নিই। x প্লাস iy আকারের যে কোনো সংখ্যাকে মূলত জটিল সংখ্যা বলে। এখানে x টা হচ্ছে তোমার বাস্তব অংশ, y টা হচ্ছে কাল্পনিক অংশ, আর তোমার i টা হচ্ছে কাল্পনিক সংখ্যার একক। এই যে এখানে i রয়েছে, i এর একটা মান রয়েছে, i এর মানটা হচ্ছে √/-1, √/-1 হচ্ছে i এর মান। এবার আমরা জানবো বাস্তব সংখ্যাকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো এখানে যদি আমরা সারের দিকে লক্ষ্য করি, এই বাস্তব সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমরা জানবো মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সম্পর্কে। দেখো মূলদ সংখ্যা কি। বাস্তব সংখ্যাকে দুই প্রকার অর্থাৎ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মূলদ সংখ্যা, আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা বলতে কি বোঝায়? পি/কিউ আকারের সংখ্যাকে, পি/কিউ আকারের যে কোনো সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা, যেখানে কিউ নট ইকুয়াল টু 0। এবার লক্ষ্য করো এখানে পিটা হচ্ছে তোমার লব, মনে রাখবা পিটা হচ্ছে লব আর কিউটা হচ্ছে হর। তাহলে এখানে কিউর মান অর্থাৎ হরের মানটা তোমার কখনো কি হওয়া যাবে না? 0 হওয়া যাবে না। এই ধরনের সংখ্যাকে বলা হয় মূলত মূলদ সংখ্যা। এবার মূলদ সংখ্যা চিনার কিছু নিয়ম আমরা দেখে নিই। 1 নাম্বার, সকল পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা। পৃথিবীতে যত সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা রয়েছে, সেগুলোকে আমরা বলতে পারি মূলদ সংখ্যা। মূলদ পূর্ণ সংখ্যা কাকে বলে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে মূলত পূর্ণ সংখ্যা বলা হয়। যেমন -3, এই -3 এটা একটা পূর্ণ সংখ্যা। দেখো এটি কেমনে মূলদ সংখ্যা হয়। আমি লিখলাম -3, এই -3 নিচে মনে মনে আমার কত রয়েছে? 1 রয়েছে। তাহলে যেহেতু 1 রয়েছে সেজন্য আমরা এটাকে পি/কিউ আকারে প্রকাশ করতে পারতেছি। যেহেতু পি/কিউ আকারে প্রকাশ করতে পারতেছি সেজন্য -3 এটা কি সংখ্যা?
-3 এটা মূলদ সংখ্যা। একইভাবে -2, একইভাবে তোমার -1, 0, 1, 2, 3 ডট ডট, এগুলো সবগুলা কি সংখ্যা? এগুলো হচ্ছে তোমার সবগুলো পূর্ণ সংখ্যা, আর সকল পূর্ণ সংখ্যা হচ্ছে তোমার মূলদ সংখ্যা। তাহলে সকল পূর্ণ সংখ্যাকে কি বলা যাবে? মূলদ সংখ্যা বলা যাবে। এবার 2 নাম্বারটি লক্ষ্য করো। 2 নম্বরে বলা হয়েছে সকল সসীম দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। দেখো, সসীম দশমিক সংখ্যা হচ্ছে, ধরো তুমি দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো যদি গণনা করে শেষ করতে পারো সেটাই হচ্ছে তোমার সসীম দশমিক সংখ্যা। যেমন এখানে রয়েছে 5.3, এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা, কারণ দশমিকের পরে এখানে অঙ্ক রয়েছে একটি, এটা আমি গণনা করে শেষ করতে পারতেছি, সেজন্য এটা হবে সসীম দশমিক সংখ্যা। দেখো, এই সসীম দশমিক সংখ্যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। দেখো কিভাবে প্রকাশ করতে পারি। এখানে যে দশমিক রয়েছে আমরা দশমিকের জন্য 1 দিব, দশমিকের পরে যতটা অঙ্ক রয়েছে ততটা আমরা শূন্য দিব। যেহেতু এখানে একটা অঙ্ক রয়েছে সেজন্য একটা শূন্য দিলাম, বাকি রয়েছে কত? তাহলে দশমিকটা উঠে গেল, দশমিকটা উঠে গেলে তাহলে এখানে থাকে 53/10। তাহলে এটি পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, সেজন্য এটি হচ্ছে কি সংখ্যা? এটি হচ্ছে সসীম দশমিক সংখ্যা। একইভাবে বাকিগুলো তোমরা একটু দেখে নিবা, এগুলো হচ্ছে সসীম দশমিক সংখ্যা। এরপর 3 নাম্বারটি লক্ষ্য করো, সকল অসীম আবৃত দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। সকল অসীম আবৃত দশমিক সংখ্যা মানে কি? দেখো, আমি একটা মনে করো সংখ্যা লিখলাম 5.22222। আবার এখানে লক্ষ্য করলে দেখা যায় দশমিকের পরের অঙ্কগুলো সবগুলো একই রকম আসতেছে। তাহলে যদি দশমিকের পরের সবগুলো অঙ্ক একই রকম আসে তাহলে সেটাকে আমরা বলতে পারি কি? সসীম। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে অসীম আবৃত দশমিক সংখ্যা। যদি দশমিকের পরের অঙ্কগুলো সব সময় একই আসে তাহলে সেটিকে আমরা বলতে পারি অসীম আবৃত দশমিক সংখ্যা। এই অসীম আবৃত দশমিক সংখ্যাটাকে আমি পৌনঃপুনিক দিয়ে লিখতে পারি। যেমন আমি যদি লিখি 5.2 পৌনঃপুনিক, এখানে 2 এর উপর পৌনঃপুনিক দেয়া মানে হচ্ছে 2 টা চলতেই থাকবে। আমি যদি পৌনঃপুনিক তুলে দিই তাহলে 2 টা এখানে চলতেই থাকবে। সেজন্য এই অসীম আবৃত দশমিক সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা, কারণ আমরা পৌনঃপুনিক থেকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি। এগুলো আমরা সামনে দেখব কিভাবে পৌনঃপুনিক থেকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হয়। এরপর 4 নম্বরে রয়েছে আমাদের সকল প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে মূলদ সংখ্যা। প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের হর বড় লব ছোট সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। যেমন আমি যদি লিখি 5/3, এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশ হচ্ছে কি সংখ্যা? মূলদ সংখ্যা, কারণ এটা তো ভি বাই কিউ আকারে আছে, সেজন্য এটি হবে মূলদ সংখ্যা। আর অপ্রকৃত ভগ্নাংশ মানে হচ্ছে যে ভগ্নাংশের লবটা বড় হবে। যেমন আমি যদি লিখি 3/5, তাহলে এটি কি হয়? এটি এখানে 5টা বড়, অর্থাৎ লবটা বড় কার চাইতে? হরের চাইতে, সেজন্য এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত হোক প্রকৃত হোক সবগুলোকে আমরা বলতে পারি কি সংখ্যা? সবগুলোকে আমরা মূলদ সংখ্যা বলতে পারি। এই 4টা নিয়ম তোমরা ভালো করে মনে রাখবা, কারণ এই 4টা নিয়ম তোমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এরপর আমাদের জানতে হবে অমূলদ সংখ্যা সম্পর্কে। দেখো, অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না সেগুলো হচ্ছে মূলত তোমার কি সংখ্যা? অমূলদ সংখ্যা। যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল টু 0 সে সংখ্যাকে বলা হয় কি সংখ্যা? অমূলদ সংখ্যা। ধরো আমি একটা সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারতেছি না, তাহলে সেটাকে বলবো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা চেনার উপায়, এখানে আমরা অমূলদ সংখ্যা চেনার জন্য 3টা নিয়ম দিছি। এই 3টা নিয়ম ভালো করে মনে রাখবা। 1 নাম্বার নিয়ম হচ্ছে পূর্ণ সংখ্যা নয় এমন যে কোনো সংখ্যার স্বাভাবিক সংখ্যার বর্গমূল অমূলদ সংখ্যা। যেমন পূর্ণ সংখ্যা নয়, যেমন তাহলে আমি যদি লিখি √3, এটা বর্গমূলীয় সংখ্যা না। যেহেতু এটা বর্গমূলীয় সংখ্যা না সেজন্য এটাকে বলবো আমি কি সংখ্যা? অমূলদ সংখ্যা। একইভাবে √5, এটিও অমূলদ সংখ্যা। √11, এটাও অমূলদ সংখ্যা। এবার 2 নাম্বারটা যদি লক্ষ্য করি, অনাবৃত অসীম দশমিক সংখ্যা অমূলদ সংখ্যা। অনাবৃত অসীম দশমিক সংখ্যা বলতে কি বোঝায়? দেখো, আমি যদি লিখলাম 5.23789 এভাবে চলতে আছে, অর্থাৎ দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি গণনা করে শেষ করতে পারতেছি না, সেজন্য এটা হচ্ছে অসীম দশমিক সংখ্যা। আর অনাবৃত অসীম দশমিক বলতে দশমিকের পরের অঙ্কগুলো এক একটা একক রকম হবে, অর্থাৎ সবগুলা একরকম হবে না, সেগুলাকে মনে রাখবা অনাবৃত অসীম দশমিক সংখ্যা। তাহলে এই অনাবৃত অসীম দশমিক সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা, কারণ এই সংখ্যাকে আমি কোনোদিনও পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, এই সংখ্যাগুলো চলতে থাকবে, সেজন্য এটা হচ্ছে কি সংখ্যা? এটা হচ্ছে অমূলদ সংখ্যা। এরপর দেখো ফাই অথবা ই
থাকলে এগুলো কি সংখ্যা? অমূলদ সংখ্যা। তাহলে আমরা দেখে নিলাম যে বাস্তব সংখ্যা দুই প্রকার। এই দুই প্রকারের বাস্তব সংখ্যা হচ্ছে, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। এবার আমরা মূলদ সংখ্যাটাকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এবার আমরা জানবো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা কি। দেখো, পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড সংখ্যা বলতে কি বোঝায়? দেখো, অখণ্ড সংখ্যা বলতে এটা দশমিকের সংখ্যা হইতে পারবে না। যেমন আমি যদি লিখি 5.3, এটা একটা খণ্ড সংখ্যা। আমি যদি লিখি 4/5, এটাও কি সংখ্যা? খণ্ড সংখ্যা। অর্থাৎ খণ্ড সংখ্যা বলতে সেগুলো দশমিকের থাকবে বা ভগ্নাংশের থাকবে, সেগুলো হচ্ছে খণ্ড সংখ্যা। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা হইতে হবে, সেটাকে আমরা বলতে পারবো কি সংখ্যা? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যাটাকে আমরা টোটাল 3 ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হচ্ছে সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। এগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা ধনাত্মক সংখ্যা, গণনাকারী সংখ্যা, প্রাকৃতিক সংখ্যা অনেক নামে ডাকতে পারি। দেখো, ধনাত্মক সংখ্যা হচ্ছে তোমার শূন্য থেকে বড় যেগুলো সংখ্যা রয়েছে সেগুলো হচ্ছে তোমার স্বাভাবিক সংখ্যা। 1 2 3 4 5 6 7 8 9 ডট ডট, এগুলো হচ্ছে তোমার কি সংখ্যা? স্বাভাবিক সংখ্যা। এরপর 2 নাম্বার হচ্ছে শূন্য। এরপর 3 নাম্বার হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে এগুলো মাইনাসে থাকবে। তাহলে -1 -2 -3 -4 -5 ডট ডট। মনে রাখবা, পূর্ণ সংখ্যাটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর একটা হচ্ছে শূন্য, আর শেষটা হচ্ছে তোমার ঋণাত্মক সংখ্যা। এরপর এবার আমরা জানবো ভগ্নাংশ সম্পর্কে। ভগ্নাংশ সংখ্যা কি? P/Q অর্থাৎ লব বাই হর আকারের সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ বলা হয়। যেখানে Q not equal to 0, Q not equal to 1। অর্থাৎ যদি ভগ্নাংশ হইতে চাই, ধরো আমি লিখলাম P/Q, এই P/Q আকারের সংখ্যাটাকে মূলত আমরা বলতে পারি ভগ্নাংশ সংখ্যা বা ভগ্নাংশ। এখানে কিউর মানটা তোমার কত হইতে পারবে না? 0 হইতে পারবে না। আবার কিউর মানটা তোমার 1 হইতে পারবে না, কারণ 1 যদি হয় এখানে নিচে 1 এর কোনো ভ্যালু নাই। নিচে 1 এর কি নাই? কোনো ভ্যালু নাই। তাহলে নিচে 1 এর যেহেতু কোনো ভ্যালু নাই, সেজন্য তাহলে যদি নিচে 1 থাকে তাহলে সেটা তার ভগ্নাংশ সংখ্যা থাকতেছে না। সেজন্য নিচে 1 এর যেহেতু ভ্যালু নাই, যেমন আমি যদি লিখি 5/1, তাহলে এই নিচের 1 এর কোনো ভ্যালু নাই, এটা সমান সমান আসে কত? 5। তাহলে এটা তো আর ভগ্নাংশ সংখ্যা থাকতেছে না। সেজন্য এখানে বলা হয়েছে কিউর মানটা 0 হওয়া যাবে না, আবার কিউর মানটা কি হওয়া যাবে না? 1 হওয়া যাবে না। যেমন আমি যদি লিখি ভগ্নাংশ সংখ্যার উদাহরণ দিতে চাই, এখান থেকে আমরা পাই 1/2, 2/3, এরপর 3/2, 4/3, 5/6 ইত্যাদি। এগুলো হচ্ছে কি সংখ্যা? তোমার এগুলো হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। এরপর দেখো, আমরা যদি বলি ভগ্নাংশ সংখ্যাটাকে আবার আমরা চাইলে কয় ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দেখো, সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে লব হর নিয়ে গঠিত ভগ্নাংশই হলো সাধারণ ভগ্নাংশ। অর্থাৎ যে ভগ্নাংশটা লব এবং হর নিয়ে গঠিত। যেমন আমি যদি লিখি 11/7, এটি লব এবং হর নিয়ে গঠিত একটা ভগ্নাংশ। এই ধরনের ভগ্নাংশটাকে আমরা বলতে পারি সাধারণ ভগ্নাংশ। এখানে আমরা উদাহরণে দিলাম 5/8, 2/3, 1/5 ইত্যাদি। এগুলো হচ্ছে তোমার কি ভগ্নাংশ? সাধারণ ভগ্নাংশ। এরপর হচ্ছে দশমিক ভগ্নাংশ, যেগুলো তো অবশ্যই দশমিক থাকবে। তাহলে যে সকল ভগ্নাংশকে দশমিক চিহ্নের সাহায্যে প্রকাশ করা হয় তাদের বলা হয় মূলত দশমিক ভগ্নাংশ। যেমন এখানে আমরা লিখলাম কত? 2/5, এটা হচ্ছে একটা কি সংখ্যা? এটা হচ্ছে একটা দশমিক ভগ্নাংশ। তাহলে যেগুলো দশমিক চিহ্নের সাহায্যে লেখা হবে সেগুলো হচ্ছে মূলত দশমিক ভগ্নাংশ। এবার দেখো, এই সাধারণ ভগ্নাংশটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত। চলো আমরা সাধারণ এবং দশমিক এই যে ভগ্নাংশগুলোকে প্রকৃত, অপ্রকৃত, অসীম এবং সসীম এই যে প্রকারে প্রকাশ করা হয়েছে এগুলো সম্পর্কে একটু ধারণা নিই। দেখো, প্রকৃত ভগ্নাংশ কি? যে ভগ্নাংশের লব হরের চেয়ে ছোট। অর্থাৎ লবটা ছোট হবে। যেমন আমি যদি লিখি 5/11, এখানে এই 5টা হচ্ছে তোমার লব আর 11টা হচ্ছে তোমার হর। তাহলে এখানে লক্ষ্য করলে দেখা যায় এই ভগ্নাংশটির লবটা
হরের চাইতে ছোট। তাহলে যদি লব ছোট হয় হরের চাইতে, এই ধরনের ভগ্নাংশটাকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলতে পারি। এরপর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ, যে ভগ্নাংশের লবটা বড় হবে কার চাইতে, হরের চাইতে। যদি আমি লিখি 5/3, এখানে লবটা কিন্তু বড় কার চাইতে, হরের চাইতে, সেজন্য আমরা বলতে পারি এই 5/3 এটি হচ্ছে একটি কি ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ। এরপর দেখো আমরা দশমিক ভগ্নাংশটাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ, আরেকটি হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। সসীম দশমিক ভগ্নাংশ কাকে বলে, যে সংখ্যাকে ভাগ করলে দশমিক সংখ্যার পরে সংখ্যাগুলো নির্দিষ্ট ফলাফল বের হয়ে শেষ হয়ে যায়, এমন ভগ্নাংশকে সসীম দশমিক ভগ্নাংশ বলে। অর্থাৎ যে ভগ্নাংশে আমি মনে করো এখানে লিখলাম 5/3, 5/3 এটা হচ্ছে একটা কি ভগ্নাংশ, সসীম দশমিক ভগ্নাংশ। কারণ এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমি গণনা করে শেষ করতে পারতেছি, সেজন্য এটা হবে সসীম দশমিক ভগ্নাংশ। আরেকটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। অসীম দশমিক ভগ্নাংশ কি, যে ভগ্নাংশের দশমিকের পরের অঙ্কগুলো আমি গণনা করে শেষ করতে পারবো না। যেমন এখানে আমি যদি লিখি 5.27894 এভাবে চলতে আছে, অর্থাৎ দশমিকের পরের অঙ্কগুলো আমি গণনা করে কি করতে পারতেছি না, শেষ করতে পারতেছি না, সেজন্য এটা হবে অসীম দশমিক ভগ্নাংশ। এরপর দেখো অসীম দশমিক ভগ্নাংশ গেল। এরপর হচ্ছে আমরা যদি লক্ষ্য করি এখানে রয়েছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ এবং সসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবার আমরা অসীম আবৃত দশমিক এবং সসীম আবৃত দশমিক সংখ্যা সম্পর্কে জানবো। দেখো আবৃত দশমিক সংখ্যা কি, যেসব দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর ডানের একটি অঙ্ক ক্রমান্বয়ে বারবার একাধিক অঙ্ক পর্যায়ক্রমে বারবার আসে, তাদের আবৃত দশমিক বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশ বলে। আবৃত বা পৌনঃপুনিক দশমিক ভগ্নাংশের যে অংশ বরাবর অর্থাৎ পুনং পুনং হয় থাকে আবৃত অংশ বলে। যেমন এখানে আমরা লিখলাম কত, 3.333। এখানে দশমিকের পরের অঙ্কগুলো সবগুলো হচ্ছে একই রকম, সেজন্য এটাকে আমরা বলতে পারি আবৃত দশমিক ভগ্নাংশ। এরপর রয়েছে 10.234566456 এগুলো কিন্তু একই রকম না, সেজন্য এটাকে আমরা আবৃত দশমিক বলতে পারবো না। এরপর হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। দেখো অসীম দশমিক ভগ্নাংশে দশমিক বিন্দুর পর এক বা একাধিক অঙ্ক বারবার না আসলে, অর্থাৎ একবার এক এক অঙ্ক আসলে তাকে কি বলা হয়, অনাবৃত দশমিক। যেমন এই উদাহরণটা হবে অনাবৃত দশমিকের। যেমন এখানে দশমিকের পরের অঙ্কগুলা সবগুলা একই রকম না, সেজন্য এটাকে আমরা বলবো কি, অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখানেও সেম, এটাও অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। কারণ এখানে দশমিকের পরের অঙ্কগুলো সব সময় একই রকম আসতেছে না, একবার এক এক রকম আসতেছে, সেজন্য এগুলো হচ্ছে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এরপর রয়েছে এখানে ধনাত্মক সংখ্যাটাকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মৌলিক সংখ্যা, আরেকটা হচ্ছে যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। যেমন 7, এই 7কে আমরা শুধুমাত্র 1 এবং 7 দিয়ে ভাগ করতে পারতেছি, 1 এবং 7 দিয়ে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারতেছি না, সেজন্য 7টা হবে তোমার কি সংখ্যা, মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত আরো একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যেমন আমি যদি লিখি 8, এই 8কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি, 8কে চাইলে আমরা 2 দিয়ে ভাগ করতে পারি, 8কে চাইলে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, 8কে চাইলে আমরা 8 দিয়েও ভাগ করতে পারি। তাহলে এইখানে 1 এবং 8 ছাড়া আরো দুটি সংখ্যা দিয়ে আমরা ভাগ করতে পারতেছি, সেজন্য 8 হবে একটা যৌগিক সংখ্যা। তাহলে যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত আরো একাধিক সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর যে সংখ্যাকে 1 এবং সেই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না সেটা হচ্ছে তোমার কি সংখ্যা, মৌলিক সংখ্যা। এরপর রয়েছে 1 কিন্তু মৌলিক সংখ্যা না, আবার যৌগিক সংখ্যা না। তাহলে এই চারটা তোমরা ভালো করে শিখে নিবা। এই চারটা যদি তোমরা বারবার প্র্যাকটিস করো এবং নিজেরা একটু চেষ্টা করো, তাহলে আশা করি এই অধ্যায়ে তোমাদের বেসিকে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা যারা আমাদের এই ক্লাসটি দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি। তোমরা যারা আমাদের ক্লাসটি ইউটিউব থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। আর যারা
আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখবা। আর তোমাদের যাদের এই পিডিএফটি প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবা। তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা অন্য ইমেল দিলেই আমরা তোমাদের এই পিডিএফটি অবশ্যই পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।